শুরু হয়ে গেল লা লিগার আরেকটা মৌসুম, তার মানে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদের সুপ্রিমেসির দখলের আরেকটা লড়াই। রিয়াল মাদ্রিদ একদিকে গড়ে ফেলেছে তাদের নতুন গ্যালাকটিকোর ভার্সন, আর অন্যদিকে বার্সেলোনা হিসাব কষেই সারতে পারছে না তাদের প্লেয়ারদের বেতনের টাকাটা কোথা থেকে আসবে। আবার মাদ্রিদের অন্য সাইডে আতলেতিকো মাদ্রিদ একটা সামার টাইম ম্যাডনেসের পর গড়ে তুলেছে তাদের নতুন আতলেতিকো মাদ্রিদের আরেকটা ডাইনেস্টি। এখন ডিয়েগো সিমিওনে তিনি কতটা চাপ নিয়ে সেই প্রেশারটা ডেলিভার করতে পারবেন সেটা তার উপর। গত সিজনের জিরোনার মতো নতুন কোনো চমক কি এই সিজনে আসবে কিনা, কারা মাতাতে পারেন এই সিজনের লা লিগা, কারা উল্টো মাতাতে গিয়ে পড়ে যেতে পারেন পারফরমেন্সের মঞ্চ থেকে, সবই জানবো লা লিগার এই একটা মেগা প্রিভিউতে। রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো 3.0 হ্যাজ অ্যারাইভড। এই গ্যালাকটিকো 3.0 কতটা উত্তাপ ছড়াতে পারে মাঠে, এক্সাইটমেন্টের এবং ডমিনেশনের, সেটার একটা ঝলক আপনি ইউএফা সুপার কাপে টের পেয়েছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যখন কোনো প্রতিপক্ষ দল, সেটা লা লিগাতে হোক, সেটা যে কোনো কন্টিনেন্টাল কম্পিটিশনে হোক, যখন খেলতে নামবে তখন তাদের একটা এক্সট্রা ঢোক গিলে সেই ম্যাচে তাদের মাঠে নামতে হতে পারে। যেই টিমে আপনি কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং একই সঙ্গে আর্দা গুলের এবং ভেটেরান লুকা মদ্রিচ, ভালভের্দে, কামাভিঙ্গা, শুয়ামেনি আর পেছনে দানি কারভাহালদের মতো প্লেয়ারকে আপনি ইনস্টল করতে পারেন, সেই টিমের বিপক্ষে কম্পিটিশন ছুড়ে দেওয়াটা নিতান্তই একটা বড় চ্যালেঞ্জ বটে যে কোনো টিমের জন্য। এই গ্যালাকটিকো 3.0 নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছে, এই গ্যালাকটিকো 3.0কে যে কোনো গ্যালাকটিকো ভার্সনের চাইতে অনেকটাই আলাদা ধরা হচ্ছে, কারণ এই গ্যালাকটিকো 3.0 বেশিরভাগ মেম্বারই জেনারেশন জি অর্থাৎ জেন জিতে বিলং করেন। এখন এই জেন জি রিয়াল মাদ্রিদ তাদের প্রেশারটা কতটুকু ডেলিভার করতে পারবে সেটার জন্য তো কার্লো আনচেলত্তি আছেনই তাদেরকে গাইড করার জন্য, লুকা মদ্রিচ রয়েছেন তাদের গার্ডিয়ান হিসেবে, দানি কারভাহাল রয়েছেন তাদের গার্ডিয়ান হিসেবে। তবে এই গ্যালাকটিকো 3.0 রিয়াল মাদ্রিদের ভার্সনকে কেন অন্যান্য গ্যালাকটিকো থেকে আলাদা বলা হচ্ছে তার কারণটা কার্লো আনচেলত্তি কিছুটা বলেই দিয়েছেন। একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে এই গ্যালাকটিকো 3.0 ভার্সনে আসলে তারা গ্যালাকটিকো হিসেবেই ধরছেন না, কারণ এই টিমের মধ্যে, এই ড্রেসিং রুমের মধ্যে কোনো ইগোই কাজ করে না। দেয়ার আর নো কিংস, নো প্রিন্সেস ইন দিস রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুম। সেজন্যই বোধ হয় কিলিয়ান এমবাপের গোলের পর রুদিগার তার মাথায় চাপড় মেরে বসেন, কিংবা যখন এদের মিলিতাও ট্রফি নিয়ে উদযাপন করতে যান তার উপর সবাই ঝাঁপিয়ে পড়েন। রিয়াল মাদ্রিদ গত মৌসুমের 38টা ম্যাচে লা লিগা সিজনে মাত্র একটা ম্যাচ হেরেছিল, সেটাও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, এবং সেটাও একটা ইনজুরি র্যাভেজ একটা টিম নিয়ে। মূল ব্যাকলাইনের প্রায় অর্ধেকই ছিল না ইনজুরির কারণে, একটা বড় সময় ধরে থিবো কোর্তোয়া ছিলেন না। সেই সিজনে যখন তারা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতে আসে, এবং সেই সিজনের শুরুতে যেখানে তারা কিলিয়ান এমবাপেকে অ্যাড করে তাদের আর্সেনালে, সেখানে এবং এন্ড্রিককে, সেখানে এই রিয়াল মাদ্রিদকে নিয়ে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, এবং তাদেরকে টক্কর দেওয়াটা যে কোনো লা লিগা টিমের জন্য তো বড় চ্যালেঞ্জই বটে, হয়তো সেটা নিয়ার ইম্পসিবল একটা টাস্ক হয়ে উঠতে পারে। তাই লা লিগার প্রত্যেকটা উইকডেতে, ম্যাচ ডেতে এই রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো 3.0 এর পারফরমেন্স দেখে মুগ্ধ হওয়ার জন্য আপনি বসে থাকতেই পারেন, কারণ মুগ্ধ আপনি হবেন সেটা রিয়াল মাদ্রিদ গ্যারান্টি দিয়ে আপনাকে দেখিয়ে দিতে পারবে এই সিজনে। রিয়াল মাদ্রিদের প্রতিবেশী আতলেতিকো মাদ্রিদ কিন্তু এই মৌসুমের সামারে বেশ একটা উৎসব মুখর ট্রান্সফার উইন্ডো পার করেছে। তারা ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটির হয়ে প্রায় সব কিছুই জিতে ফেলা হুলিয়ান আলভারেজকে একটা মেগা ট্রান্সফার ডিলে। হুলিয়ান আলভারেজ খেলবেন আতলেতিকো মাদ্রিদের জার্সি গায়ে, এবং একটা আর্জেন্টাইন ব্যাকবোন বা স্পাইন কিন্তু এই আতলেতিকো মাদ্রিদে পাচ্ছেন দিয়েগো সিমিওনে। এখন সমস্যাটা হচ্ছে দিয়েগো সিমিওনের উপর একটা বড় প্রেশার কিন্তু সেই সঙ্গে চলে আসলো। দিয়েগো সিমিওনে এই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ডুওপলিটা ভেঙেছিলেন 2014 সালে একবার, 2021 সালে আরেকবার, কিন্তু যখন আপনি পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া ম্যানেজার হন এবং আপনার উপর ওই প্রত্যাশাটা অনেক বেশি রাখা হয় বলেই আপনার কন্ট্রাক্টটা নতুন করে রিনিউ করা হয় ওই বেতনটা বাড়িয়ে, তখন সেই প্রত্যাশার চাপটা কিন্তু আরও বেড়ে যায় দিয়েগো সিমিওনের ওপর। আতলেতিকো মাদ্রিদের একটা ব্র্যান্ড অফ ফুটবল আছে, তারা অনেক বেশি ডিরেক্ট, ফাস্ট, ট্রানজিশনাল ফুটবল কিছুদিন আগেও খেলতো, কিন্তু সেই ফুটবল থেকে একটু মার্কাটারি বা মাস্তানি মার্কা ফুটবল থেকে তারা গত মৌসুমেই দিয়েগো সিমিওনে কিছুটা বের হওয়ার চেষ্টা করেছেন, কিছুটা ক্ষেত্রে পেরেছেন, আবার শেষ দিকে এসে কিন্তু ফলো করেছেন। তাদের হোম রেকর্ড ভালো ছিল, কিন্তু অ্যাওয়ে রেকর্ডে বেশ যাচ্ছে তাই
একটা অবস্থা কিন্তু গিয়েছে। গ্রিজমান দুর্দান্ত পারফর্ম করেছেন সিজনের শুরুতে, আবার সিজনের শেষ দিকে ইউরোর সময় পর্যন্ত গ্রিজমানের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না। আতলেতিকো মাদ্রিদ ডেফিনেটলি এই মৌসুমের একটা বড় টাইটেল চ্যালেঞ্জার হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার জন্য, তবে দিয়েগো সিমিওনেকে নতুন করে ভাবতে হবে তার নতুন স্ট্র্যাটেজি নিয়ে। এই যে নতুন একটা স্কোয়াড তিনি পেতে যাচ্ছেন, রবিন লেনরমান্দ এসছেন, আলেকজান্ডার সরলথ এসছেন এবং আরও নতুন অ্যাডিশন হয়তো অ্যাড হতেও পারে ট্রান্সফার উইন্ডো যতটুকু বাকি রয়েছে। সেই নতুন স্ট্র্যাটেজি নিয়ে আতলেতিকো মাদ্রিদকে রিব্র্যান্ড করতে হবে তা না হলে হয়তো দিয়েগো সিমিওনের সময়টা ফুরিয়ে আসতেও পারে। মেসকে উন ক্লুব বার্সেলোনাকে আপনি এই নামেও ডাকতে পারেন, সেটা হচ্ছে মেসকে উন ক্রিসি, অর্থাৎ মোর দেন আ ক্রাইসিস। বার্সেলোনায় যেই ক্রাইসিসটা 2022 সাল কিংবা এরও আগে থেকে শুরু হয়েছে, সেই ক্রাইসিসের নতুন মোড় প্রত্যেক সিজনেই নতুন করে দেখা যায়। তারা কোথায় কম্পিটিশনে রিয়াল মাদ্রিদ বা আতলেতিকোর সঙ্গে কম্পিট করার চিন্তা ভাবনা করবে, তাদের বরং চিন্তা ভাবনা করতে হচ্ছে তাদের পয়সা, যে পয়সার ঘাটতিটা গত মৌসুমেও ছিল, এরও আগেও মৌসুমে ছিল, সেই ঘাটতিটা কিভাবে পূরণ হবে। একটু খোলাসা করে বলা যাক, যে প্লেয়ার রেজিস্ট্রেশন নিয়ে এখনও সমস্যা রয়েছে, দানি ওলমোকে তারা সাইন করিয়েছে, কিন্তু দানি ওলমো এখনও পর্যন্ত, এই ভিডিওটা যখন ধারণ করা হচ্ছে কিংবা ভিডিওটা আপনি যখন দেখবেন এই প্রিভিউটা, তখনও পর্যন্ত বার্সেলোনার জার্সি গায়ে তিনি লা লিগার প্রথম ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা অনিশ্চিত, কারণ প্লেয়ার রেজিস্ট্রেশনের যেই লিমিটটা রয়েছে সেই লিমিটটা বার্সেলোনা এখনো ক্রস করে গেছে। সেই লিমিটটা এখনো বার্সেলোনা কোনো সমাধান খুঁজে পায়নি। প্লেয়ারদের স্যালারি দেওয়ার ক্ষেত্রে লা লিগার যেই রুল রয়েছে, সেই রুলের ডেজিগনেটেড স্যালারিতে বার্সেলোনার একটা ঘাটতি রয়ে গেছে গত মৌসুম থেকে, সেটার পরিমাণ 100 মিলিয়ন ইউরো। তাদের নতুন কোনো লিভার অ্যাক্টিভেট করে সেই 100 মিলিয়ন ইউরোর এই ঘাটতিটা পূরণ করতে হবে। ভিতর রকির ভবিষ্যৎ কোথায়, ইনিয়েগো মার্তিনেজের ভবিষ্যৎ কোথায় সেটা কেউ জানেন না। রোনাল্ডো আরাউহো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং ইনজুর্ড হয়ে বসে আছেন, তারা কবে ফিরবেন সেই ফেরার অপেক্ষা বার্সেলোনাকে করতে হবে। হানসি ফ্লিক এসছেন বার্সেলোনার নতুন ম্যানেজার হিসেবে। হানসি ফ্লিককে ঘিরে একটা বড় প্রত্যাশা রয়েছে, কারণ তার যেই সিভি রয়েছে বায়ার্ন মিউনিখে, সেটা ডেফিনেটলি তার জন্য পজিটিভ হয়ে এসছে। কিন্তু জার্মানির কোচ হিসেবে তিনি একমাত্র জার্মান কোচ যিনি বরখাস্ত হয়েছিলেন জার্মান ন্যাশনাল টিমের কোচিং এর দায়িত্ব থেকে, তারও কিন্তু তার ক্যারিয়ার রেজারেকশনের একটা ব্যাপার রয়েছে। বার্সেলোনার যেই পলিটিক্স, অর্থাৎ সোসিদের পলিটিক্স বা এনতর্নদের যে পলিটিক্স রয়েছে, সেটাও কিন্তু হানসি ফ্লিককে মানিয়ে নিতে উঠতে হবে। এবং একই সঙ্গে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর একটা ইনফ্লুয়েন্সে কিন্তু বার্সেলোনাতে দেখা যাচ্ছে। হুয়ান লাপোর্তা, ডেকোর এই কম্বিনেশন বা তাদের মধ্যে বোঝাপড়া, হানসি ফ্লিক তার টিম স্কোয়াডকে কিভাবে ইন্টিগ্রেট করবেন, সেটা কিন্তু হানসি ফ্লিককে খুব তাড়াতাড়ি, তিনি খুব একটা সময় তিনি পাবেন না, এই খুব অল্প সময়ের মধ্যে তাকে ফিগার আউট করতে হবে। একই সঙ্গে মিডফিল্ডে একটা বড় সমস্যা রয়েছে যে ফ্র্যাঙ্কি ডি ইয়ং কিংবা অন্যদিকে গুন্দোয়ান ছাড়া বড় ভেটারেন কোনো প্লেয়ার নেই। সেই ক্ষেত্রে অবশ্য লা মাসিয়া সবসময় বার্সেলোনাকে বাঁচিয়ে এসছে। এবার যে দুই প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, মার্ক কাসাদো এবং মার্ক বেরনাল, যার মধ্যে মার্ক কাসাদোকে বলা হচ্ছে সেরহিও বুস্কেটসের একজন রিজেন্ট, তাদের উপরই হয়তো শুরুর দিকে ভরসা রাখতে হতে পারে। তারা কতটুকু ডেলিভার করবেন এই মঞ্চে এসে, সেটাও একটা বড় প্রেশার মোমেন্ট। এবং একই সঙ্গে লামিন ইয়ামালের 17 বছরের বয়সী এই কাজটা কতটুকু ডেলিভার করতে পারবে সেটা আশা করাটা অনেক বেশি হয়ে যাবে। তবে লামিন ইয়ামাল আলাদা করে নজর কাড়বেন এই কিলিয়ান এমবাপে এবং ভিনিসিউসদের মধ্যে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে যেটা বলছি, বার্সেলোনার প্রতিপক্ষ যতটা না আতলেতিকো মাদ্রিদ, যতটা না রিয়াল মাদ্রিদ, তার চাইতে বার্সেলোনার প্রতিপক্ষ বার্সেলোনা নিজেই। সেভিয়া গত মৌসুমে, অর্থাৎ আন্দালুজিয়ার কথা বলছি, আন্দালুজিয়ান ক্লাব সেভিয়া এবং রিয়াল বেতিস, তারা গত মৌসুমের পারফরমেন্স অনুযায়ী রিয়াল বেতিসে একটা উদযাপন ডেফিনেটলি হয়েছে। তার কারণ হচ্ছে সেভিয়ার ডাউনফলের কারণে। সেভিয়া গত মৌসুমে 14তম স্থানে থেকে শেষ করেছে, রিয়াল বেতিস শেষ করেছিল 7ম স্থানে থেকে। এখন আন্দালুজিয়ান এই দুই ক্লাবের মধ্যে লড়াইটা এই মৌসুমে জমজমাট হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, কারণ সেভিয়াতে আবারও একটা বড় পরিবর্তন এসছে, তাদের কোচিংয়ে আবারও আরেকটা চেঞ্জ এসছে। এবার এসছেন গার্সিয়া পিমিয়েন্তা। গত মৌসুমে লাস পালমাসকে নিয়ে কিন্তু তিনি বেশ ভালো একটা শুরু করেছিলেন। সেই লাস পালমাস থেকে গার্সিয়া পিমিয়েন্তা এবার সেভিয়ার কোচ হয়েছেন। সেভিয়া এখন গার্সিয়া পিমিয়েন্তার অধীনে বেশ পজিশনাল একটা ফুটবল খেলানোর চেষ্টা করবে। তাদের ওই রিক্রুটমেন্ট পলিসিও কিন্তু সেভাবেই তারা এগিয়েছে। অন্যদিকে রিয়াল বেতিসে রয়েছেন সেই ভেটেরান 70 বছর বয়সী চিলিয়ান মানুয়েল পেলেগ্রিনি, রয়েছেন ইসকো
নাবিল ফেকিররা, তা এই ভেটারান মিলে এবং একই সঙ্গে প্রিমিয়ার লিগ প্রুভেন কিছু প্লেয়ার যেমন দিয়েগো লরেন্তে, মার্ক রোকা এসছেন, তারা এই নতুন রিয়াল বেটিস স্কোয়াডের হয়ে কিন্তু ভালো পারফর্ম করতেই পারেন। অ্যাথলেটিক বিলবাও গত মৌসুমে একটুর জন্য চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা মিস করে গেছে, কিন্তু অ্যাথলেটিক বিলবাও তাদের মৌসুমের সবচেয়ে বড় সাফল্যটা এনেছিল ওই কোপা দেল রেটা জিতে। নিকো উইলিয়ামস এখনো পর্যন্ত যাচ্ছেন না, বার্সেলোনায় থাকছেন, অ্যাথলেটিক বিলবাওতেই পেয়েছেন 10 নম্বর জার্সিটাও। অ্যাথলেটিক বিলবাওর সাফল্যটা নির্ভর করবে নিকো উইলিয়ামসের প্রোগ্রেশনের উপর এবং একই সঙ্গে তাদের যে বাস্ক বেসড প্লেয়ার রয়েছেন তারা কতটুকু ভালো পারফর্ম করতে পারেন। রিয়াল সোসিয়েদাদ গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, কিন্তু লিগে পারফরম্যান্স ইমানুয়েল আলগুয়াসিলের কিছুটা ডিপ করেছিল। কিন্তু তাদের জন্য ভালো খবর সেটা হচ্ছে মার্টিন জুবিমেন্দি তিনি লিভারপুলকে না বলে দিয়েছেন, তিনি থাকছেন। মিকেল মেরিনো হয়তো চলে যাবেন, তবে তাদের যেই টিম রয়েছে সেখানে তাকেফুসা কুবো রয়েছেন। গত মৌসুমে অষ্টম এবং নবম স্থানে শেষ করা ভিয়ারিয়াল এবং ভালেন্সিয়াও কিন্তু এই মৌসুমে অন্তত মিড টেবিলে কিংবা টপ হাফে শেষ করার জন্য বড় একটা ফাইট জানাতে পারে। গত মৌসুমে যখন ভালেন্সিয়া একদম রেলিগেশন জোনে ঢুকছিল তখন তাদেরকে বাঁচিয়েছেন তাদেরই এক্স প্লেয়ার রুবেন বারাখার প্র্যাগম্যাটিক পজিশন এবং ট্রানজিশনাল বেসড স্টাইল কিন্তু ভালেন্সিয়াকে ভালোই সুইট করেছে। যদিও তাদের টিমে এই মৌসুমে গ্রীষ্মে খুব একটা ট্রান্সফার অ্যাক্টিভিটি দেখা যায়নি, তবু রুবেন বারাখার এই ফুটবলটা কিন্তু ভালেন্সিয়াকে আশা দেখাচ্ছে তাদের পুরনো গ্লোরিটা ফিরিয়ে আনার জন্য। আর ভিয়ারিয়ালও বেশ কিছু কোচিং পরিবর্তন এসে সর্বশেষ সেখানে এসছেন তাদেরকে 3 সিজনে টপ 6-এ ফিনিশ করানো মার্সেলিনো কিন্তু ভিয়ারিয়ালের বেশ পরিচিত একজন মুখ। তার অধীনে ভিয়ারিয়াল অবশ্য আলেকজান্ডার সরলটকে ছেড়ে দিয়েছে, তাদের মূল যেই গোল অপশনটা ছিল, যেই গোল স্কোরার ছিলেন তিনি চলে গেছেন। তবে মার্সেলিনোর অধীনে এখনও বেশ নতুন কিছু মুখ এসছেন। নিকোলাস পেপে তিনি ফ্রি ট্রান্সফারে ভিয়ারিয়ালে এসছেন, ইদ্রিস পাপা গে তিনি এসছেন ভিয়ারিয়ালে, এবং তাদের যে ভেটারান স্কোয়াডটা যেখানে রাউল আলবিওল এখনও খেলে যাচ্ছেন এই বয়সে, তিনিও রয়ে গেছেন। অর্থাৎ ভিয়ারিয়ালের মোটামুটি একটা ব্যাকবোন কিন্তু তারা রিটেইন করেছে। এই মৌসুমে ইয়েলো সাবমেরিন তারাও কিন্তু এই টপ হাফে ফিনিশ করার জন্য একটা বড় ফাইট দিতে পারে। অন্যদিকে গত মৌসুমে সবচেয়ে বড় চমক জাগানো জিরোনা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে, কিন্তু যেটা হয় যে আপনি যখন একটা মৌসুমে খুবই ভালো করে ফেলেন, আপনার প্লেয়াররা এক্সেপশনালি পারফর্ম করে ফেলেন, তখন আপনার প্লেয়ারদেরকে বিদায় খুব তাড়াতাড়ি বলে দিতে হয়। অ্যালেক্স গার্সিয়া তিনি বায়ার লেভারকুজেনে চলে গেছেন, ইয়ান কুতো চলে গেছেন লোনে বরুসিয়া ডর্টমুন্ডে, এমনকি তাদের যে বড় গোল স্কোরার ছিলেন আর্তেম দবভিক লা লিগার টপ স্কোরার, তাকেও হারিয়ে ফেলতে হয়েছে AS রোমার কাছে। এখন মিশেলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই টিমটাকে চ্যাম্পিয়ন্স লিগও খেলতে হবে, এরকম একটা থিন স্কোয়াড নিয়ে কিভাবে প্রোগ্রেস করা যায়। যদিও তারা বেশ কিছু সাইনিং করিয়েছে, আবেল রুইজ এসছেন, তাদেরকে ঘিরে জিরোনা কতটুকু প্রোগ্রেস করতে পারে এই লা লিগায়। তবে এই লা লিগায় অন্তত প্রথম 3টা স্পটের বাইরে 4র্থ থেকে 10ম স্থান পর্যন্ত বেশ বড় একটা ফাইট আপনি এক্সপেক্ট করতেই পারেন। আপনারা বরং জানাতে পারেন যে এই মৌসুমে লা লিগার সবচেয়ে চমকপ্রদ টিম কোনটা হতে পারে। লা লিগা এবার নিঃসন্দেহে এই মৌসুমে তারকায় ঠাসা, সেটা কিলিয়ান এমবাপে থেকে শুরু করে জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, অন্যদিকে রবার্ট লেভানডফস্কিরা সবাই রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদেরও প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, যে এই মৌসুমে প্লেয়ার অফ দ্য সিজন কে হতে পারেন। গত মৌসুমে ব্রেকআউট সিজন পার করা লামিন ইয়ামাল এই মৌসুমে তো ইউরোতে প্রমাণ করে দিয়েছেন যে হি ইজ অলরেডি রেডি ফর দ্য বিগ স্টেজেস। লামিন ইয়ামালের উপর একটা প্রেশার থাকবে, তবে লামিন ইয়ামাল কি আরেকটা আনসু ফাতি হয়ে উঠবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এখন যখন আপনার টিমের বড় ক্রিয়েটিভ চ্যালেঞ্জেসগুলো আপনাকেই দায়িত্ব পালন করতে হবে, তখন লামিন ইয়ামালের উপর ওই প্রেশারগুলো আসবে প্রত্যেকটা ম্যাচ খেলার। হানজি ফ্লিককে খুবই কেয়ারফুলি তাকে নার্চার করতে হবে যেন ইয়ামালের উপর ওই প্রেশারটা যত কমানো যায় তত কমানোটাই ভালো, সেক্ষেত্রে তিনি অপটিমালি পারফর্ম করতে পারবেন। এখন নিকো উইলিয়ামস অ্যাথলেটিক বিলবাওতে গত মৌসুমেও ঝলক দেখিয়েছেন, এই মৌসুমেও তিনি প্লেয়ার অফ দ্য সিজন হওয়ার বড় একজন কন্টেন্ডার হতে পারেন। এবং আন্ডার দ্য রেডার আরেকজন প্লেয়ার রয়েছেন যাকে এই মৌসুমে প্লেয়ার অফ দ্য সিজন আপনি কল্পনা করতে পারেন যদি তার টিম সেভাবে ভালো করতে পারেন, সেটা হচ্ছে আলেক্স বাইনা। তিনি সামার অলিম্পিকে বেশ দুর্দান্ত পারফর্ম করেছেন, যেখানে তার দল অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে। গত মৌসুমে তিনি 18টা অ্যাসিস্ট করেছেন, 7টা গোল করেছেন সেই ভিয়ারিয়ালের হয়ে। কিলিয়ান এমবাপে রয়েছেন যাকে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে হয়তো 50টা গোলও আপনি করতে দেখতে পারেন। আবার যদি একটু পুরনো জেনারেশনের কথা বলি, পুরনো জেনারেশনে বিলং করেন রবার্ট লেভানডফস্কি। যদি ওই রবার্ট লেভানডফস্কি এবং হানসি ফ্লিকের ওই কম্বিনেশনটা পুরনো খুঁজে পাওয়া যায়, তবে লেভানডফস্কি হয়তো বার্সেলোনার হয়ে আসার আলো দেখিয়ে তাদেরও প্লেয়ার অফ দ্য সিজন, এবং হয়তো যদি লা লিগার জন্য তারা ফাইট দিতে পারে, ওই লা লিগার ফাইট কিংবা লা লিগা যদি চ্যাম্পিয়নও হতে চায়, তবে লেভানডফস্কি হয়তো সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে পারেন। লা লিগার সুপ্রিমেসি লড়াইটা শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং অন্যান্য ক্লাবগুলোর মধ্যে।
এই মৌসুমে কারা সবচেয়ে বেশি নজর কাড়বেন, কারা আপনাদের চ্যাম্পিয়ন, এবং পারলে চ্যাম্পিয়ন থেকে শুরু করে নাম্বার 2 অর্থাৎ রানার আপ, সেকেন্ড, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, সেটাও আপনারা প্রেডিকশন করে জানিয়ে দিতে পারেন। এবং একই সঙ্গে একটা ওয়াইল্ড প্রেডিকশনও করে রাখতে পারেন যে এই দুর্ঘটনাটা বা যে ঘটনাটা এখন কেউ এক্সপেক্ট করছে না, যেটা ঘটে গেলেও যেতে পারে, এবং আপনাদের প্লেয়ার অফ দ্য সিজনও জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.